দ্য ডিজিটাল এডুকেয়ারে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা প্রথম ক্লাস, আমি তোমাদের বাংলা প্রথম ক্লাস করবো। আজকে গল্প দিয়ে শুরু করছি। প্রথম গল্পটা আগে সবাই দেখে নেওয়ার চেষ্টা করবে। তোমাদের প্রথম গল্প আছে জ্ঞানচক্ষু। আর জ্ঞানচক্ষু গল্পটা কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। আর জ্ঞানচক্ষু গল্পটা আশাপূর্ণা দেবীর কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা একবার দেখে নেব। যে কোনো গল্প কাকে বলে? রবীন্দ্রনাথ ঠাকুর গল্প সম্পর্কে একটা সুন্দর কথা বলেছেন, গল্পের সংজ্ঞা দিয়েছেন। গল্পের মধ্যে কি থাকবে? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে গল্পের মধ্যে ছোট ছোট দুঃখ কথা থাকবে, ছোট ব্যথা থাকবে, এবং গল্পটা শেষ হয়েও হবে না শেষ। মানে গল্পটা পড়ে আমাদের এমন মনে হবে যে এর হয়তো এখানে শেষ নয়, এর আরও একটু হলে ভালো হতো। তাই আজকে প্রথম গল্প জ্ঞানচক্ষু। গল্প কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা। আর যে কোনো গল্প পড়ার আগে গল্প লেখিকা সম্পর্কে দু চার কথা জেনে নেওয়া আমাদের দরকার। দেখো এখানে জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা, তাই আশাপূর্ণা দেবী সম্পর্কে আমরা দু চার কথা আগে জেনে নেব। আশাপূর্ণা দেবীর জন্ম 1909 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1995 খ্রিস্টাব্দে। অন্যতম প্রধান বাঙালি লেখিকা, মানে বাঙালি লেখিকা খুব কম সংখ্যকই ছিলেন মহিলা যারা লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। আর আশাপূর্ণা দেবী বেশি দূর পড়াশোনা করেননি, স্কুল কলেজে পড়ার সুযোগ তেমন ঘটেনি। অথচ অসামান্য শুকনো দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছেন। মানে এই যে আশাপূর্ণা দেবীর গল্পের বিষয় কি? বাঙালির মধ্যবিত্ত জীবনের চিত্র। মানে বাঙালির জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে যে চিত্র দেখতে পাওয়া যায় সেগুলো তিনি তার গল্পে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তার এই আশাপূর্ণা দেবীর তিনটা বিখ্যাত উপন্যাস হলো প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা। হ্যাঁ, আর এই যে আশাপূর্ণা দেবীর পরিচয় আমরা জেনে নিলাম। এখন উৎসটা জেনে নেব, গল্পের উৎস। মানে এই যে জ্ঞানচক্ষু গল্পটা কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে? জ্ঞানচক্ষু গল্পটা আশাপূর্ণা দেবীর কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। চরিত্রসমূহ, গল্পে কয়টা চরিত্র আছে দেখো। এই যে জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র হলো তপন। আর তপন বাদে যে চরিত্রগুলো আছে তার মধ্যে ছোট মেসো, ছোট মাসি, মা বাবা আর মেজো কাকু। এই গল্পে, ছোট গল্পে একটা চরিত্রই পাবো। তপন একজন কি স্কুল ছাত্র, যে কিনা এই গল্পের প্রধান চরিত্র। বুঝতে পারলে? এবার আমরা গল্পে প্রবেশ করি। দেখো জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মানে এই লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মনে একটা প্রশ্নের জাগ্রত হবে। মানে লেখিকা এমনভাবে গল্পটা লিখেছেন যে প্রথম লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে পাঠকের মনে প্রশ্ন জাগিয়ে দিচ্ছেন, যাতে পাঠক এর পরের অংশটা পড়ে। এই যে জ্ঞানচক্ষু এখানে শিবের তৃতীয় চক্ষু নয়, মানে শিব মহাদেবের তৃতীয় চোখ আছে, মানুষের তেমনই তৃতীয় চক্ষু থাকে না। এই জ্ঞান চক্ষু মানে অজানা জিনিসকে জানতে পারা। বুঝতে পারলে? জ্ঞান চক্ষু, জ্ঞান রূপ চক্ষু, মানে অন্তর্দৃষ্টি খুলে যাওয়া। এই যে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মানে কোনো একটা কথা শুনে তপনের চোখ একবারে মার্বেলের মতো হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সে বই নাকি ছাপা হয়। তপনের বই, অনেক বই ছাপা হয়েছে মেসো। তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণটা কি? মানে তপনের ছোট মাসির সঙ্গে কদিন আগে যার বিয়ে হয়ে গেল, তার নতুন মেসোমশাই, তিনি কি করেন? তিনি নাকি বই লেখেন। এবং তিনি শুধু যে বই লেখেন এমনটা নয়, তার বই কি করা হয়? তার বই ছাপাও হয়। তার মানে একজন স্কুল ছাত্র তপন, যে কোনোদিন ভাবতে পারেনি যে এই যে লেখকরাও একজন সাধারণ মানুষ হতে পারে, তারা এই যে তার বাবা কাকা জ্যাঠার মতো সাধারণ মানুষ হতে পারে,
এই যে একজন জলজান্ত লেখককে তপন কোনোদিন সামনাসামনি দেখতে পাবে, এটা তপন কল্পনাও করতে পারেনি। তাই এই কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। পরে পেজ দেখে নেব। তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। তাহলে কি দেখা গেল, তপনের নতুন মেসোমশাই মানে যার সঙ্গে তার মাসির বিয়ে হয়ে গেছে, তিনি কি একজন সত্যিকার লেখক। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। তপন এর আগে এটা জানতো যে লেখককে কোনোদিন কাছ থেকে দেখা যাবে না। তপন ভাবতো যে লেখকরা হয়তো অন্য কোনো গ্রহের মানুষ, তারা হয়তো সাধারণ মানুষের মতো, তার বাবা কাকা জ্যাঠার মতো চলাচল করে না, তাদের জীবন ধারণ হয়তো অন্যরকম। এই যে জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল? তপনের এ বিষয়ে সন্দেহ ছিল যে লেখকরা তার বাবা কাকা মেজো কাকুর মতো সাধারণ বিষয়। এই যে তপন তার লেখক মেসোমশাইকে দেখার আগে তার মনে এই বিষয়ে সন্দেহ ছিল লেখকরাও তার বাবা কাকার মতো সাধারণ মানুষ। তারপরে দেখে নাও, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলে গেল? তপন যেই জিনিসটা জানতো না সেটা জানতে পারলো। তারপরে আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টো নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। কে একেবারে নিছক মানুষের মতো দেখতে? তপনের মেসোমশাই। সেই ওদের মতন দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলে দেন, চানের সময় চান করেন এবং ঘুমোর সময় ঘুম। এই যে তপনের নতুন লেখক মেসোমশাই কি করেন? তার বাবা কাকা সবার মতোই স্নান করেন, ঘুমোন, দাড়ি কামান, সিগারেট খান, মানে তার জীবন ধারণের পদ্ধতিও ঠিক তার বাবা কাকার মতোই। তারপর দেখে নাও, তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। মানে এই যে তার বাবা কাকার মতোই কি করেন? খবরের কাগজ পড়ে তর্ক করেন এবং শেষ পর্যন্ত কোথায়? সিনেমা দেখতে চলে যান, আর বলেন যে এ দেশের কিছু হবে না। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। এই যে তপন তার মামার বাড়িতে এসেছে কি বিয়ের উপলক্ষে, স্কুলে ছুটি আছে। আর ঠিক তেমনই তার এই যে লেখক মেসোমশাই কলেজে চাকরি করেন, এই কলেজে ছুটি থাকায় তিনিও কী করেছেন? শ্বশুরবাড়িতে এসেছেন। এই যে ছুটির জন্য দুজনের মধ্যে কি সাক্ষাৎ হয়ে যায়, কার মধ্যে? তপন এবং তার নতুন মেসোমশাইয়ের মধ্যে। তাই অহরহ জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনে। তাই তপন ভাবছে একজন জলজান্ত লেখককে সে অহরহ প্রতিদিন দেখতে পাবে, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই সাধারণ মানুষ। তপন কি ভাবছে? এই যে তপনের আগে ভুল ধারণা ছিল, ধারণাটা কি? তপন ভাবতো যে লেখকরা হয়তো অন্য গ্রহের মানুষ, তারা হয়তো অন্যভাবে চলাফেরা করে, কিন্তু যখন তার মেসোকে দেখলো যে লেখকরাও তার মতো সাধারণ মানুষ, তাই এই যে তপনের মতোই সাধারণ মানুষ তপন ভাবছে। তখন কি হচ্ছে? তপনের মনে উৎসাহ জাগছে যে আমার মেসোমশাই যদি একজন লেখক হতে পারে, তাহলে আমিও তো মেসোমশাইয়ের মতো একজন মানুষ, আমার লেখক হতে বাধা কি? তখন তপন কি করে? তপনেরই বা লেখক হতে বাধা কি? তপন মনে মনে পরিকল্পনা করে যে সেও লেখক হবে। তাই তপন ভাবছে আমার লেখক হতে বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেলেন কদিন। মেসোমশাইয়ের পেশাটা কি? তিনি যে শুধু লেখালেখি করেন এমনটা নয়, তিনি লেখালেখির পাশাপাশি একজন কলেজের প্রফেসর, কলেজে চাকরি করেন এবং অবসর টাইমে লেখালেখি করেন। সেই সুযোগে এই কলেজের ছুটির জন্যই তিনি শ্বশুরবাড়িতে রয়ে গেছেন, আর সেই সুযোগে দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোটো মাসি সেই দিকে ধাবিত হলেন। তপনের ছোটো মেসোমশাই কী করছে? দিবানিদ্রা, মানে দুপুরবেলা ঘুমোচ্ছেন। আর ছোটো মাসি কী করলেন? এই যে তপনের একটা লেখা গল্প নিয়ে সেদিকে ধাবিত হলেন, তার মেসোমশাইয়ের দিকে গেলেন।
তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? তপন আপত্তি তোলে। এই যে তপন একটা গল্প লিখেছে যেটা তার মাসি তার মেসোকে দেখাতে নিয়ে গেল, আর তপন এটাতে কি আপত্তি করে, কিন্তু মনে মনে তপন চায় যে তার লেখাটা মেসোমশাই দেখুক। ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে। হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে, মানে ছোট মাসি হইচই করে তার মেসোমশাইয়ের ঘুম ভাঙিয়ে দিয়েছে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন মুখে যতই বলুক, যতই নানা বলুক, মনে মনে সে পুলকিত, আনন্দিত হয়। কেন? সে তো জানে তার লেখাটা যদি কেউ বুঝতে পারে, কে পারবে? তার মেসোমশাই। সে চায় তার মেসোমশাই তার লেখাটা দেখুক। মুখে করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছেই। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, এই লাইনটা তুলে প্রশ্ন হয় তোমাদের। এই যে কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। কেন এমনটা বলা হল? কারণ তারপরে দেখো কি বলছে, রত্নের মূল্য জহুরির কাছেই। এই যে একটা দামি রত্ন, ধরো সোনা রূপো, এটার মূল্য কে বুঝবে? একজন স্বর্ণকার বুঝবে। তেমনই একটা লেখার মূল্য একজন লেখক বুঝবে, একজন কামার বা কুমোর বুঝবে না একটা লেখার মূল্য। তাই একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে। এই যে তপনকে ছোট মেসো ডেকে পাঠালো কেন? তার লেখাটা দেখার পর তপনকে ডেকে পাঠালো, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। এই যে মেসোমশাই তার গল্পটা দেখলো, তপনের গল্পটা দেখার পরে, এই যে তপনের গল্পটা দেখার পর মেসোমশাই হয়তো শ্বশুরবাড়ির লোকজনকে খুশি করতে, নতুন শ্বশুরবাড়ি এসেছে, নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির ছেলেকে হয়তো দুঃখ দিতে চায় না মেসোমশাই, তাই তপনকে গল্পটার কি প্রশংসা করেছে যে তোমার গল্পটা সুন্দর হয়েছে। একটু কারেকশন করে দিলে ছাপতে দেওয়া যায়, মানে গল্পটা একটু কারেকশন, মানে ভুল ভ্রান্তিগুলো ঠিক করে দিলে কি ছাপতে দেওয়া যাবে পত্রিকায়। তপন প্রথমটা ঠাট্টা ভাবে, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন কি প্রথমটা ভাবে যে এই যে মেসোমশাই হয়তো ঠাট্টা করছি, আমার মতো একটা বাচ্চা ছেলের লেখা কি করে ছাপাতে দেওয়া যাবে, হয়তো মেসোমশাই ঠাট্টা করছে। কিন্তু যখন তপন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তবে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মাসি কি বলে, এই যে তুমি তপনের গল্পটা কি ছাপিয়ে দিও, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মানে তুমি যে তপনের মেসো, তাই তোমার উপযুক্ত কাজটা কি হবে, এই যে তোমার ভাইস্তার গল্পটা কি ছাপিয়ে দেওয়া, তপনের গল্পটা ছাপিয়ে দেওয়া। মেসোর তেমনই করুণার মূর্তিতে বলে, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। মানে এই যে তপনের মেসোমশাই কি বলছে, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করবে না। এই যে তপনের মেসোমশাই একজন লেখক, তার কি সন্ধ্যা তারা নামে একটা পত্রিকার সঙ্গে যোগাযোগ আছে, যেহেতু তিনি লেখালেখি করেন, মানে তার লেখা গল্প ছাপানো হয়, সন্ধ্যা তারার সঙ্গে যোগাযোগ আছে। এই যে তপনের মেসোমশাই যদি কোনো সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে গিয়ে বলেন আমি একটা গল্প ছাপাতে চাই, তিনি গল্পের সম্পাদক কি পত্রিকার সম্পাদক না করতে পারবে না। তাই বলছে আমি বললে না করবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। মেসোমশাই তপনকে কথা দিচ্ছে যে তার লেখা গল্পটা তিনি ছাপিয়ে দেবেন। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা? বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। এই যে তপনের গল্প লেখার বিষয়টা, গল্প তপন যে লেখে এবং সেটা ছাপাতে দেওয়া হবে, এই বিষয়টা কি বিকেলবেলা চায়ের টেবিলে ওঠে। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন না আমি বলছি তপনের হাত আছে। কিন্তু সবাই তপনের মতো একটা বাচ্চা ছেলে গল্প লিখছে, তার বাড়ির মানুষজন সবাই কি হাসাহাসি করছে, কিন্তু মেসোমশাই কি বলে, না তপনের হাত আছে, ও পারবে, ওর দ্বারা হবে, চোখও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া। মানে এই যে তপনের মতো বয়সের ছেলেরা যদি কোনো গল্প লিখতে বসে কি করে, রাজা রানীর গল্প লেখে, নাহলে খুন জখম অ্যাক্সিডেন্ট
এসব নিয়ে গল্প লেখে। কিন্তু তপনের গল্পের বিষয়টা পুরোপুরি আলাদা। এই সব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর প্রথম ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতি বিষয় নিয়ে লিখেছে। তপন কি করেছে, তার স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে গল্প লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। তপন তার মেসোমশাইয়ের দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে মেসোমশাইয়ের কথা শুনে। তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তারপর মেসোর যখন কলেজের ছুটি ফুরিয়ে গেল, মেসো কী করলেন, তার গল্পটা নিয়ে চলে গেলেন। কেন? তার গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপাতে দেওয়া হবে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনেন। তপন এদিকে বসে বসে দিন গুনছে যে আমার মেসোমশাই কবে আসবেন, আমার গল্পটা পত্রিকায় ছাপিয়ে নিয়ে কবে আসবেন। এ কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। মানে তপন ছোটোবেলা থেকেই অনেক গল্প শুনেছে এবং এখন বড় হয়ে অনেক রাশি রাশি গল্প পড়ছে। তাই গল্প জিনিসটা কি তা তপনের বুঝতে কোনো অসুবিধা নেই। শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তবে আর পায়কে তপনকে, মানে তপন এটাই জানতো না গল্প জিনিসটা কি। তপন জানতো, কিন্তু গল্পটা যে সাধারণ মানুষই লিখতে পারে এই জিনিসটা তপন কি এর আগে জানতো না। কাকে দেখে জানতে পারলো? তার মেসো মশাইকে দেখে তপনের এই জ্ঞানচক্ষুটা খুলে গেল। দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আসতে একটি খাতা, হোম ট্যাক্সের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না, এক আসনে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। মানে তপন কি করলো, তার মেসোকে দেখে উৎসাহিত হয়ে এই যে বিয়ে বাড়িতে একটা হোম ট্যাক্সের খাতা নিয়ে এসেছে, যে সেটা নিয়ে এসে কোথায় উঠে গেল, 3 তলায় উঠে গেল। আস্তে আস্তে উপরে উঠে গিয়ে কি করলো, একটা গল্প বসে এক আসনে বসে একটা জায়গায় বসে সে একটা গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। একই ব্যাপার, মানে তপন গল্পটা যখন লিখছে, গল্পটা লেখার পর এই যে গল্পটা লিখে তপন যখন পড়ছে, তখন পড়তে গিয়ে কি তার গায়ে কাটা দিয়ে উঠছে। কেন গায়ে কাটা দিয়ে ওঠার কারণ, সে দেখছে যে এটা এই যেই গল্পগুলো সে পড়েছে সেই গল্পের মতনই গল্প হয়ে উঠেছে তার লেখা গল্পটি। হ্যাঁ, কি ব্যাপার, এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনের এখন লেখক বলা চলে। এই যে তপন যে গল্প লিখে ফেলেছে তপন, তাই তপনকে এখন কি বলা চলে, একজন সত্যিকারের লেখক বলা চলে। যে গল্প লেখে, কবিতা লেখে, যে কবিতা লেখে তাকে কবি বলা হয়, যে গল্প লিখবে তাকে লেখক বলা হবে। এই যে তাই তপন যে গল্প লিখেছে, তাই তপনকে এখন কি একজন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। তার দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছে। মানে তপন গল্পটা লেখার পর প্রথম এসে কাকে জানায়, তার ছোটো মাসিকে জানায় যে ছোটো মাসির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। তাই ছোটো মাসিকে আগে জানায় যে ছোটো মাসি আমি একটা গল্প লিখে ফেলেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। ছোটো মাসি তপনের চিরকালের, বাচ্চাবেলার থেকে তপনের বন্ধু, এবং বয়সে ছোটো মাসি তপনের থেকে 8 বছরের বড়। কাজেই মামার বাড়ির এই এলে সব কিছু ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। মানে তপনের এই আনন্দের ব্যাপারটা তপন তার ছোটো মাসিকে সবার আগে জানায়। তবে বিয়ে হয়ে ছোটো মাসি জানো একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো। তবে বিয়ে হয়ে ছোটো মাসি বিয়ের পর একটু কেমন হয়েছে, মুরব্বি হয়ে গেছে। মানে নিজেকে বড় মনে করছে। মানে যে কোনো বিষয়ে ছোটো মাসি এমন ভাব করে যেন সব কিছু জানে। গল্পটা অল্প একটু পড়েই বলছে বাহ বেশ হয়েছে। আর এটাও সন্দেহ করছে ছোটো মাসি যে তুমি কোনোখান থেকে টুকলিফাই করো নাই তো, নকল করো নি তো কোনোখান থেকে। হ্যাঁ ছোটো মাসি ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন,
জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর ছোটো মেশোকে দেখাই, কিন্তু গেলেন তো গেলেনই যে। মানে এই যে তপনের ছোটো মাসি কী করলো, তার গল্পটা নিয়ে তার ছোটো মেশোকে দেখাতে গেল। আর ছোটো মাসি গেল তো গেলই, অনেকক্ষণ হয়ে গেল আর ফিরে আসলো না। কোথায়? গল্পের সেই আটো সাটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হা করে আছে তপন, মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসে। তপন মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছিল। এই যে স্কুলের ছুটি ফুরিয়ে যাওয়ার পর তপন আবার মামা বাড়ি থেকে বাড়িতে চলে এসেছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথা শিল্পী। মানে তপন যে লেখালেখি করে, তাই বাড়িতে তার একটা ডাক নাম হয়ে গেছে। তপনকে বাড়িতে কি বলে ডাকা হয়? কবি, সাহিত্যিক, কথা শিল্পী। কেন তপনকে কবি, সাহিত্যিক, কথা শিল্পী বলা হচ্ছে? কারণ তপন একটা গল্প লিখেছে, সে লেখালেখি করছে, তাই তাকে কি বাড়ির সবাই কবি, সাহিত্যিক, কথা শিল্পী বলছে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। উঠতে বসতে মানুষ কি, বাড়ির মানুষজন তার সঙ্গে ঠাট্টা করছে, তোর হবে, তোর দ্বারা হবে, তুই লেখক করতে পারবি। তারপরে দেখো, তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। মানে বাড়ির লোকের ঠাট্টা তামাশার মধ্যে তপন কি করে, আরও 2-3টে গল্প লিখে ফেলে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তপনের কিসের নেশা পেয়েছে? গল্প লেখার নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। এমন সময় কি ঘটলো? তপন যখন তার গল্পটা ছাপার কথা আশা প্রায় ছেড়ে দিয়েছে, এমন সময় হঠাৎ একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি দেখো, ছোটো মাসি আর তার মেসো একদিন বেড়াতে এলো, হাতে একটা সন্ধ্যা তারা। মানে ছোটো মাসি আর মেসো হঠাৎ করে আরেকদিন বেড়াতে আসলো, হাতে কি নিয়ে এসলো? সন্ধ্যা তারা নামের একটা পত্রিকা। কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? তপন মনে মনে ভাবছে, কেন হঠাৎ মাসি আর মেসো সন্ধ্যা তারা পত্রিকা কেন নিয়ে আসলো? তার কোনো কারণ তো আছে, হেতু। কারণ কি? সন্ধ্যা তারা নিয়ে কেন আসলো মাসি মেসোমশাই? বুকে রক্ত ছলকে ওঠে তপনের। মানে এই সন্ধ্যা তারা পত্রিকা মাসি মেসোমশাইয়ের হাতে হঠাৎ করে দেখে তপনের বুকে রক্ত ছলকে ওঠে। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? তপন মনে মনে ভাবছে, হয়তো সত্যি আমার জীবনের সবচেয়ে সুখের দিনটি আজ এলো। কেন সুখের দিন বলা হয়েছে? কারণ একজন লেখক তো চায় তার লেখা পত্রিকায় ছাপা হোক। তপনও তেমনই, যেমন প্রথম গল্পটা লেখার পরে তপন এই ইচ্ছা প্রকাশ করে যে তার গল্পটা যেন কোনো পত্রিকায় ছাপানো হয়, সন্ধ্যাতারা পত্রিকায়। এই যে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে মেসোমশাই যখন আসছে, তখন তপন ভাবছে, হয়তো আমার গল্পটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়ে গেছে, তাই আজকের দিনটা হয়তো আমার জীবনের সবচেয়ে সুখের দিন, কারণ আজকের দিনে আমি একজন লেখকে পরিণত হব। কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? তপন এটাও ভাবছে যে তা কি কোনোদিন সম্ভব? এই যে তপনের মতো বা তপন কুমার রায়ের মতো ছেলের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে, এটা কোনোদিন হতে পারে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। মানে এই যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা, কোন ঘটনা? অলৌকিক ঘটনাটা হলো তপনের মতো একজন সাধারণ ছেলের লেখা গল্প সব পত্রিকায় ছাপানো হতে পারে। এই ঘটনাটা তপনের কাছে কি অলৌকিক বলে মনে হয়েছে। তা ঘটেছে, সত্যি ঘটেছে। সূচিপত্রে নাম রয়েছে। সূচিপত্রে কি নাম লেখা রয়েছে? প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। মানে এই যে সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে কি লেখা আছে? প্রথম দিন গল্প, তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মানে এই যে তপনের লেখা গল্পটা যে পত্রিকায় ছাপানো হয়েছে, এই বিষয়টা নিয়ে তাদের বাড়িতে শোরগোল, মানে হট্টগোল, চিল্লা আল্লাহ শুরু হয়ে যায় যে তপনের লেখা গল্প ছাপানো হয়েছে। এই যে তাদের বাড়িতে ছাপানো হয়েছে বিষয়টা জানা হয়েছে, কিন্তু তাদের বাড়ির লোক এটাও বলছে, কাকে বেশি গুরুত্ব দিচ্ছি, যে তপনের লেখা গল্পটা তার মেসোমশাই ছাপিয়ে দিয়েছে। মানে তপন যে গল্প লিখছে সে প্রাধান্য পাচ্ছে না, তার মেসোমশাইকে বড় করে দেখা হচ্ছে। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, মৃদু মৃদু হেসে বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা হাত তো। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমন হয়।
মেসো আবার কি করেন, নিজে এই যে কারেকশনের কথা শুনে হাসেন। মেসো বলেন একটু একটু ভুলভ্রান্তি হয়েছে, যেটা ঠিক করে দিতে হয়েছে। নেহাত কাঁচা হাত তো, মাসি বলে তা হোক, নতুন নতুন অমর হয়। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। এই কথাটা ছড়িয়ে পড়ে যে, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, এই কথা ছড়িয়ে পড়ে যে তপনের মেসোমশাই তপনের গল্পটা ছাপিয়ে দিয়েছে, ওই কারেকশনের কথাটা। বাবা বলেন তাই তো, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মানে তপনের বাবা ভাবছে, এই যে তপনের মতো একটা ছোট ছেলে ফট করে হঠাৎ একটা গল্প লিখলো আর ছাপা হয়ে গেল, এটা তো হতে পারে না। তাই বলছে যে তার মেসোমশাই ঠিক করে দিয়েছে, তাই হয়তো গল্পটা ছাপানো হয়েছে। মেজো কাকু বলেন তা ওরকম একটা লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তার মেজো কাকু বলে, তপনের যেমন একজন লেখক মেসোমশাই আছে, যদি আমাদের থাকতো আমরাও তাহলে তপনের মতো লেখালেখির চেষ্টা করে দেখতাম, আমরাও লেখকে পরিণত হতে পারতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। ছোট মাসি কি করে? ডিম ভাজা আর চা খায়, মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নেই, তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। মানে বাড়িতে আজ কি কথা চলছে তপনদের বাড়িতে? এই যে তপনের মেসোর মহত্বের কথা, শুধু তপনের গল্পের কথা আর তপনের মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়ে ছুতো? মানে এই যে তপন যে গল্পটা লেখে, এই গল্পটা তপনের মেসোমশাই যদি সন্ধ্যাতারা পত্রিকায় গিয়ে দিয়ে না আসতেন, তাহলে এটা তো পত্রিকার লোকজন তপন গিয়ে দিলে ওটা হাত দিয়েও ছুতো না। তাই বলছে এই যে তার মেসোমশাইয়ের মহত্বের কথা গুণগান করছে মেসোমশাইয়ের। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সেই আহ্লাদ খুঁজে পায় না। মানে এই যে বাড়ির মানুষের এইসব কথার মধ্যে তপন কোথায় যেন হারিয়ে যায়, তপন আনমনা হয়ে পড়ে। মানে তপনের লেখা গল্পটা ছাপা হওয়ার পরে তপনের যে আনন্দটা হওয়ার কথা, সেই আনন্দ তপন খুঁজে পায় না। কেন? কারণ তপনের গল্পের থেকে বা তপনের থেকে তার মেসোমশাইকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে মেসোমশাই কারেকশন করে দিয়েছে, তাই গল্পটা ছাপা হয়েছে, নাহলে হতো না। অনেকক্ষণ পরে মা বলে, কই তুই নিজের মুখে একবার পড় তো দেখি, তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপনের গল্পটা ছাপার পরে তপন এতক্ষণ ধরে গল্পটা পায়নি, এতক্ষণে সে গল্পটা হাতে পেল এবং তার মা বলল তাকে পড়তে। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। মা তপনকে বলছে, পড়, তোর লজ্জা কিসে, পড় সবাই আমরা শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি কি পড়ছে তপন, এ কার লেখা? তপন নিজের লেখা গল্পটি যখন পড়তে যায়, তখন দেখে এই যে গল্পের মধ্যে তপন আর নিজেকে খুঁজে পায় না, তপন যেন একটা সম্পূর্ণ নতুন গল্প পড়ছে। এসব কি পড়ছি তপন, এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া, তপনের অপরিচিত। মানে এই যে যেই গল্পটা তপন এখন পড়ছে, সেই গল্প আর তার লেখা গল্প দুটোর মধ্যে দিনরাত তফাৎ আছে। মানে প্রত্যেকটি লাইন আনকোড়া, অজানা, অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন। তার মানেটা কি? তপনের মেসোমশাই তপনের গল্পটিকে পুরোপুরি পাল্টে দিয়েছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। আর তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, না নাকি অতি আহ্লাদে বাক্য ভরে গেল। তার মা তপনকেই বলছে, তোর দেখি পায়া ভারী, তুই নিজেকে বড় বড় মনে করছিস গল্প লিখছিস জন্য, আর তোর বাক্য ভরে গেল নাকি আনন্দে তোর কথা বন্ধ হয়ে গেল। তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। এই সবের মধ্যে বাড়িতে আরও একবার রব মানে গণ্ডগোল হয়। মানে বাড়িতে সবাই বলতে থাকে আর একবার যে তপনের গল্পটা তপনের মেসোমশাই ছাপিয়ে দিয়েছে।
তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মোছে। তপনের মনে হয় যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের মনে হয় আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন ভাবছে যে আজকের দিনটা যেন আমার জীবনে সবচেয়ে দুঃখের দিন, কারণ আমার গল্প ছাপা হয়েছে কিন্তু গল্পে আমি নিজেকে খুঁজে পাচ্ছি না। আমার গল্পের জন্য অন্যকে মহৎ করে তোলা হচ্ছে, অন্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তাই আজ আমার জীবনের কি সবচেয়ে দুঃখের দিন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে এগিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হোক না হোক। তপন কি সংকল্প করে, গভীরভাবে সংকল্প করে যে সে নিজের লেখা গল্প এখন নিজে গিয়ে ছাপতে দেবে। যদি ছাপা হয় তো হবে, না হবে। অন্যের উপর আর বিশ্বাস করবে না। সে তার মেসোমশাইয়ের উপর বিশ্বাস করেছিল, আর মেসোমশাই কি করে, তার গল্পটা পুরোপুরি পাল্টে দেয়। তাই তপন এর থেকে শিক্ষা নেয় যে নিজের লেখা গল্প সে নিজে ছাপাতে দেবে, তাতে ছাপা হবে, না হবে। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। তপন এটা ভাবে যে তাকে যেন আর কোনোদিন শুনতে না হয় তার লেখা গল্প অমুক মানে মেসোমশাইয়ের মতো কেউ যেন ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। আর তপন এটা ভাবে যে তাকে যেন নিজের লেখা গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। এই যে নিজের লেখা গল্প যখন পড়তে গিয়ে তখন অন্যের লেখা গল্প পড়ে, তার থেকে দুঃখের কিছু হতে পারে না, তার থেকে অপমানের কিছু হতে পারে না। আজকে জ্ঞানচক্ষু গল্পটি আমরা এখানেই সমাপ্ত করছি। আগামী পর্বে আমাদের ভিডিওতে তোমরা জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা পর্ব দেখতে পাবে। আর যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করবে। এবং যারা আমাদের বোলবাড়ির খুব কাছাকাছি রয়েছে তারা অবশ্যই অফলাইনে আমাদের ভর্তি প্রক্রিয়া চলছে, অবশ্যই খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। ধন্যবাদ।